ওসি বাহারুদ্দিনের এই চোর কাহিনী শোনার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই। সে হাত তুলে এসআই হাসিমের বকর বকর থামিয়ে দিল। সে ঠান্ডা গলায় বলল, হাসিম, এই লকআপের ছেলেকে ইমার্জেন্সি সদর থানায় ট্রান্সফারের ব্যবস্থা করো। হা হয়ে তাকিয়ে রইল এসআই হাসিম। তোতলাতে তোতলাতে বলল, কিন্তু কিন্তু স্যার, সদরে নিতে নিতে তো রাত হয়ে যাবে। আর ওই মাঝে স্যামের জঙ্গল। এসআই হাসিমের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো ওসি বাহারুদ্দিন। কঠোর কণ্ঠে বলল, ফোর্সের গাড়ি বের করো। এই ছেলে সাধারণ কেউ না। এরে এখানে রাখা মানে আর তুমি সবার 12টা বেজে যাবে। এসআই হাসিম অবাক হলেই কিছু বলল না। ওসি বাহারুদ্দিনের সাথে দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে সে জানে ওসি বাহারুদ্দিন বাজে বকে না। রাত 9:30টার দিকে ফোর্সের গাড়িতে হাত করা পড়া অপরাধীকে তুলতে তুলতে এসআই হাসিম প্রশ্ন করল, এই, তোর নাম কি রে বান্দর? ছেলেটা একটু হাসলো। আলো আধারের মাঝে তার সে হাসি কি আশ্চর্য রহস্যময় না লাগলো। ছেলেটা শান্ত স্বরে উত্তর দিল, নিয়ন। নিয়ন? বাবারে, কে রাখছে তোর এই বড়লোকি নাম? হ্যাঁ? খ্যা খ্যা করে হাসলো এসআই হাসিম। ছেলেটার অপূর্ব চোখ জোড়া স্থির হলো এসআই হাসিমের উপর। সে ঠান্ডা স্বরে বলল, জানি না। এসআই হাসিমের মেরুদণ্ড বেয়ে ভয়ে শীতল স্রোত নামলো। এই ভয় ঢাকার জন্যই কিনা কে জানে। এসআই হাসিমের মেরুদণ্ড বেয়ে ভয়ে শীতল স্রোত নামলো। এই ভয় ঢাকার জন্যই কিনা কে জানে। সে ড্রাইভিং সিটের পাশের দরজায় দরাম করে খুলল। সিটে বসতে বসতে চাপা গলায় বলল, একবার সদরে নিয়ে নেই তোরে, ভবের বানান বানামু। পেছনের সিটে বসা ছেলেটা সেই কথা শুনতে পারল, কিন্তু তার চেহারা আগের মতোই নির্বিকার রইল। আপাতত সে থানার পাশে ল্যাম্পপোস্টের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ভাঙা কাচের নিয়ন বাতি তার হলদে বিষণ্ণ আলো ছড়িয়ে দিচ্ছে। এই আলোকেই বোধহয় মানুষ নিয়ন আলো বলে। গভীর রাতে নিয়ন আলো ছাড়া কেন যেন চেনা রাস্তাও ঘোর অচেনা লাগে। শ্যামের জঙ্গলের পাশের রাস্তাটা স্মাগলারদের জন্য একেবারে আদর্শ একটা রাস্তা। সবুজনগরে সেনা ক্যাম্প বসানোর আগে অন্তত তাই ছিল। মাস 6 আগে 3 বচ্চকরাই জঙ্গলে গাজা টানার ধান্দা এসেছিল। পরের দিন সকালে ফরেস্ট অফিসার লোক সেই 3 ছোকরাকে ডেড বডি উদ্ধার করে। ধারালো অস্ত্রে কোপানো হয়েছিল তাদের। এই ঘটনার পরপরই এই রাস্তার মহা বদনাম হয়ে গেছে। এখন এই রাস্তায় দিনের বেলাতেও মানুষ ঠেকায় না পড়লে চলাচল করে না। রাত 12টায় তো আমজনতার উপস্থিতি চিন্তার বাইরে। কিন্তু আজ রাতে এই রাস্তার আশেপাশে একদল সেনা অফিসার ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশ থেকে মিয়ানমারে অস্ত্র স্মাগলিংয়ের এই দলটাকে আটকাতে পারলে জানোয়ারের বাচ্চাগুলোর বুকে বড় ধরনের কাঁপন তোলা যাবে। আপাতত সেটাই চাচ্ছে মেজর ইন্দ্রজিৎ রায়। সামনের তীব্র হেডলাইটের আলোতে চমক ভাঙল মেজর ইন্দ্রজিতের। পাশ থেকে সেনা অফিসাররা তাদের AK-47 বাগিয়ে ধরেছে। মেজর ইন্দ্রজিৎ রায়ের এক ইশারায় অপেক্ষায় কেবল। ইশারা পাওয়া মাত্রই আগুন ঝরাবে তাদের হাতের মরণাস্ত্রগুলো। মেজর ইন্দ্রজিৎ তীক্ষ্ণ চোখে গাড়িটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বুঝতে পারল এটা তার টার্গেটের গাড়ি না। মেজর ইন্দ্রজিৎ বিরক্ত হয়ে তার হাইড আউট থেকে বের হয়ে এলো। সামনে পুলিশের গাড়ি। সে গটগটিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। ইশারায় গাড়ির চালককে নামতে বলল। গাড়ির চালক নেমে এলো। সে নিজেই পুলিশ। বুকের কাছে লাগানো ব্যাজে নাম লেখা হাসিম। এসআই হাসিম নিজেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বলে একটা বাগধারা আছে। সেটা এই অবস্থার জন্য একেবারে টাইপে টাইপে খেটে যাচ্ছে। তার এই হতভম্ব ভাবটা কাটতে অবশ্য বেশিক্ষণ সময় লাগলো না। মেজর ইন্দ্রজিৎ রায়ের কড়া হাতের চড়ে বেচারার গালে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। কুত্তার বাচ্চা, তোর বাপের রাস্তা যে মন চাইলে আসবে যাবে। স্ট্রিং অপারেশনটার 12টা বাজিয়ে দিয়েছিস। রাগে চিবিয়ে চিবিয়ে বলল মেজর ইন্দ্রজিৎ। পেছন থেকে ওসি বাহারুদ্দিন আর 2জন কনস্টেবল বের হয়ে এসেছে। কিন্তু অপ্রত্যাশিত এই দৃশ্যের সামনে তাদেরও কিছু বলার নেই। ওসি বাহারুদ্দিন তবুও বোঝাতে চেষ্টা করলো, স্যার, আসামি ট্রান্সফার করার জন্য তোদের এই গাড়ি দেখা মাত্রই স্মাগলার এই এরিয়া ছেড়ে ভেগেছে। গাধার দল, আসামি ট্রান্সফারের আর টাইম। মেজর ইন্দ্রজিৎ তার কথা শেষ হওয়ার আগে এক সেনা অফিসার চাপা গলায় ডেকে উঠল। স্যার। সেনা অফিসারের দিকে তাকালো মেজর ইন্দ্রজিৎ। সেই অফিসার আঙ্গুলের ইশারায় জঙ্গলের ভেতরে কিছু একটা দেখাচ্ছে। মেজর ইন্দ্রজিৎ হা হয়ে গেল। জঙ্গলের একটু ভেতরে আলো জ্বলছে। স্মাগলাররা বোকানা। তারা হলিউডি সিনেমার স্টাইলে রাস্তার মাঝখানে আসেনি। পাশের জঙ্গল তাদের জন্য চমৎকার একটা হাইড আউট। সেখানে বিনা ঝামেলায় ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে তারা। ড্যাম, মুভি প্রিয়ন, তপ্ত কণ্ঠে বলল মেজর ইন্দ্রজিৎ। যেন অন্ধকার ফুরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো প্রশিক্ষিত সেনা অফিসারগুলো। গুড়ি মেরে এগুলো আলোর উৎসের দিকে। হাফ মুন ছেপে আমরা এগিয়ে যাব। তামান্না, তুমি একেবারে পিছনে থাকবে। প্রয়োজন ছাড়া কোনোভাবেই শ্যুট করবে না। দ্রুত নির্দেশ দিল মেজর ইন্দ্রজিৎ। নিঃশব্দে মাথা ঝাঁকালো সেনা অফিসাররা।
মিনিট দুয়েকের মাথায় জঙ্গলের মধ্যে হারিয়ে গেল তারা। বোকার মতো দাঁড়িয়ে রইল ওসি বাহারুদ্দিন আর এসআই হাসিম। পাশে দাঁড়ানো কনস্টেবল হাবা হাবা কণ্ঠে বলল। ওসি বাহারুদ্দিন খেকিয়ে উঠল। ভেদর ভেদর না করে গাড়িতে গিয়ে বসো। কনস্টেবল দুইটি স্যালুট ঠুকে পেছনের দিকে এগিয়ে গেল। সামনের দিকে তাকিয়ে এসআই হাসিম গালে হাত বুলিয়ে আপন মনে বলল, আমি থাপ্পড়টা কেন খাইলাম সেটাই তো বুঝলাম না। হ্যাঁ, উত্তরে কিছু বলার জন্য মুখ হা করলো ওসি বাহারুদ্দিন, কিন্তু কিছু বলার আগে পেছন থেকে এক কনস্টেবলের চিৎকার শোনা গেল। হুড়মুড় করে সেদিকে দৌড় দিল ওসি বাহারুদ্দিন আর এসআই হাসিম। আসামিকে হাতকড়া পরিয়ে উপরে লোহার কড়ার সাথে আটকে রাখা হয়েছিল। আসামি এই অবস্থায় কি করে পালিয়েছে সেই কথা ভাবতে ভাবতে হতভম্ব চোখে লোহার কড়ার দিকে তাকিয়ে রইল ওসি বাহারুদ্দিন আর এসআই হাসিম। এদিকে জঙ্গলের একপাশে কাঠ জড়ো করে আগুন ধরানো হয়েছে। দুটো গাড়ি পাশাপাশি দাঁড় করিয়ে রাখা হয়েছে। 4 জন মানুষ কালো গাড়িটা থেকে বড় বড় বক্স তুলে রাখছে মিনি ট্রাকটাতে। মাঝে 3 জন মানুষ কথা বলছে। একপাশে কালো ব্রিফকেস ধরা একজন মানুষ দাঁড়ানো। ব্রিফকেস ধরার ভঙ্গিতে বোঝা যায় এটা দামি কিছু আছে, সম্ভবত ডিল ফাইনাল করা টাকার বান্ডিল। তাদের কেউ সম্ভবত টেরও পেল না জঙ্গলের বড় বড় গাছের আড়ালে অর্ধচন্দ্রের আকৃতিতে স্মাগলারদের ঘিরে ধরেছে একদল সেনা অফিসাররা। সামনের শয়তানগুলোর খেয়াল আশেপাশ থেকে টাকার দিকে সরতেই মেজর ইন্দ্রজিৎ রায় অপারেশন শুরু সিগন্যাল দিল। হ্যান্ডস আপ এভরিওয়ান। হুঙ্কার ছেড়ে জঙ্গলের আড়াল থেকে খোলা জায়গায় বেরিয়ে এলো সেনা অফিসাররা। অস্ত্র ব্যবসায়ীরা ঝটকা মেরে ঘুরে তাকালো। আশেপাশে সবার হাত চলে গেল কোমরের পকেটে। তাদের উদ্দেশ্য বুঝতে পারা মাত্রই মেজর ইন্দ্রজিৎ ইশারা করলো সব সেনা অফিসারদের হাতের রাইফেল সোজা নিশানা করলো সামনে দাঁড়ানো শয়তানগুলোকে। এমনিতেই সামান্য নিশানাতেই এই টাইপের চুনোপুটিদের প্যান্ট ভরে বাথরুম করে দেওয়ার কথা, কিন্তু এই প্রথম নিয়মের ব্যতিক্রম হতে দেখা গেল। সামনের অস্ত্র ব্যবসায়ীদের খুব একটা ভয় পেতে দেখা গেল না, বরং সবাই ধীরে ধীরে পজিশন নিতে দেখা যাচ্ছে দেখে মেজর ইন্দ্রজিৎ বাধ্য হলো ওপেন ফায়ারের ইশারা দিতে। এমনিতেই ইশারা পাওয়া মাত্রই মুহুর্মুহু গুলির শব্দ কানে তালা লাগিয়ে দিত, কিন্তু কিছুই হলো না। সামনে দাঁড়ানো মেজর ইন্দ্রজিৎ হতভম্ব চোখে তাকালো পেছনের অফিসারদের দিকে। সেনা অফিসাররা ট্রিগার টান দিতে পারছেন না, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের 1 ইঞ্চিও নড়তে দিচ্ছে না। মেজর ইন্দ্রজিতের পাশে দাঁড়ানো অল্প বয়সী সেনা অফিসারটা ভাঙা গলায় বলল, মেজর, আমরা কেউ লড়তে পারছি না, কি হচ্ছে? সেনা অফিসারদের কথা শেষ হওয়ার আগে স্মাগলারদের হাতের রাইফেলগুলো সব গর্জে উঠল। ভয়ঙ্কর শব্দে যেন বারে বারে কেঁপে উঠছে রাতের জঙ্গলটা। মিনিট দুয়েকের মাথায় ইন্দ্রজিতের আশেপাশে সব সেনা অফিসাররা মাটিতে লুটিয়ে পড়ল। মেজর ইন্দ্রজিৎ নিজেও হাঁটু গেড়ে বসে পড়েছে। কোমরের কাছে গুলি লেগেছে। কলকল করে রক্ত পড়ে মাটির অনেকটা অংশ ভিজে গেছে। স্মাগলারগুলো তাদের অস্ত্র আর টাকা নিয়ে ততক্ষণে চম্পট দিয়েছে। ধুলো উড়িয়ে দুদিকে রওনা দিয়েছে দুটি গাড়ি। ভয়ানকভাবে ব্যর্থ হয়েছে মেজর ইন্দ্রজিতের লিড করা শ্যামের জঙ্গলের অপারেশন। মেজর ইন্দ্রজিৎ তার আশেপাশে পড়ে থাকা সেনা অফিসারগুলোর অসার দেহগুলোর দিকে তাকালো। চোখ ফেটে যেন কান্না বেরিয়ে আসছে। তার কোমরের ব্যথাটা যেন উত্তরোত্তর বেড়েই চলেছে, কিন্তু মনের ভয়ঙ্কর কষ্টের কাছে সেই ব্যথা যেন কিছুই না। এই ভাবনার মাঝে মেজর ইন্দ্রজিৎ খকখক করে কাশলো। কাশির সাথে তার মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নিচ্ছে যেন সে। এই ভঙ্গিতে কোমরে ঝোলানো ওয়াকিটকি তুলে নিল। অনেক কষ্টে ওয়াকিটকি অন করে বলল, মেজর ইন্দ্রজিৎ কলিং, স্কোয়াড বিট ইজ আন্ডার অ্যাটাক, ইমার্জেন্সি, এইট ইজ রিকোয়ার্ড। ওপাশ থেকে খড়খড়ে শব্দ হলো একবার, তারপর অস্পষ্ট স্বর ভেসে এলো, This is Major Istesham. Do you copy, Major Indrajit? অ্যাফার্মেটিভ। হালকা কুকিয়ে উঠল মেজর ইন্দ্রজিৎ। ব্যথা থেকে থেকে বাড়ছে। What's your 20? তোমার অবস্থান জানাও। এবার চিন্তিত শোনালো মেজর ইহতেশামের কণ্ঠ। নিজের অবস্থান বলতে বলতে রুদ্ধ এলো মেজর ইন্দ্রজিতের কণ্ঠ। সে ছাড়া আর কজন বেঁচে আছে এটাই ভাবনার বিষয়। আশ্চর্যজনক হলেও সত্য, এত কিছুর মাঝেও মেজর ইন্দ্রজিতের ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করা থামায়নি। এই মারাত্মক অবস্থাতেও ঝংকার দিয়ে বেজে উঠল তার ষষ্ঠ ইন্দ্রিয়। মেজর ইন্দ্রজিৎ ঝটকা মেরে মুখ তুলল। তার ঠিক বিপরীত দিকের বিশাল বলের অন্ধকারে গাছের আড়ালে একজন দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগে তার হাতের ওয়াকিটকি যেন অদৃশ্য কোনো শক্তির প্রভাবে ছিটকে সামনে চলে গেল। আলো আধারের আততীয়তার হাত সেটা লুফে নিল। মেজর ইন্দ্রজিৎ চাপা গলায় বলল, দ্য হেল ইজ দেয়ার। মেজর ইন্দ্রজিতের কথায় কিনা কে জানে অন্ধকারে দাঁড়ানো ছায়াটা সামান্য এগিয়ে এলো। সামনের খোলা জায়গায় শুকনো লাকড়িতে আগুন এখনো জ্বলছে। সেই আলোতে সামনে দাঁড়ানো আততায়ীকে দেখে মেজর ইন্দ্রজিৎ এই অবস্থাতেও হা হয়ে গেল।
একটা 10-11 বছরের বাচ্চা ছেলে, পরনে হাসপাতালের রোগীদের মতো ঢিলেঢালা সাদা ফতুয়া, সাদা পাজামা, মোমের মতো ফর্সা, লালচে এলোমেলো চুল, আর চোখ জোড়ায় মণি দুটো টকটকে লাল, যেন নরক থেকে নেমে আসা আগুন জ্বলছে বাচ্চাটার চোখে। এটা কোনো সাধারণ মানুষের চোখ হতে পারে না, কোনো সাধারণ মানুষের চোখের মণি এভাবে ধিকি ধিকি করে জ্বলে না। বাচ্চাটার হাতে মেজর ইন্দ্রজিতের ওয়াকিটকি। সেই ওয়াকিটকিটা সে হাতের মুঠোয় পুড়ে একবার তাকালো, তারপর হাতের মুঠো খুলে হাত ছাড়লো। ওয়াকিটকি কি এক আশ্চর্য শক্তি ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ল। মেজর ইন্দ্রজিৎ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সম্ভবত এই প্রথম সে বুঝতে পারল তার সামনের বাচ্চার খোলসে থাকা দানবটার ভয়াবহ শক্তির ক্ষমতা। ওয়াকিটকির ভগ্নাংশগুলোকে পা দিয়ে পিষে ফেলতে ফেলতে ইংরেজিতে ফিসফিস করলো বাচ্চাটা। তুমি কেমন মারলে? মেজর ইন্দ্রজিৎ চাপা গলায় বলল। সবাইকে মারতে হবে, এখানে সবাই মরতে হবে। বাচ্চাটা যেন মেজর ইন্দ্রজিতের কথা শুনতে পারেনি এমন ভঙ্গিতে স্বগতোক্তি করলো। বাচ্চাটা কথা শেষ করার আগেই তার হাত বাড়িয়ে দিল। ফর্সা লম্বাটে আঙ্গুলগুলো বেঁকিয়ে যেন তার সামনে গুলি খেয়ে ধুঁকতে থাকা মানুষটার গলা বরাবর নিশানা করলো ছেলেটা। মেজর ইন্দ্রজিৎ কিছু বুঝে ওঠার আগেই গলার কাছে প্রচণ্ড চাপ অনুভব করলো, যেন নিজের শরীরের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। ধীরে ধীরে শূন্যে উঠে গেল তার শরীর, সেই সাথে বাড়ছে তার গলার উপরের অমানসিক চাপটা। বাচ্চাটার চোখের মণির লাল রংটা আরো ঝকঝক করছে, মনে হচ্ছে এক টুকরো কাটা চুনি যেন কেউ তার দুই চোখে বসিয়ে দিয়েছে। আরো 2-3 মুহূর্ত কাটলো। এতক্ষণ মেজর ইন্দ্রজিৎ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল, এবার হাল ছেড়ে দিল সে। হাল ছেড়ে না দিয়েও তার কোনো উপায় নেই। কোমরের ব্যথা ইতিমধ্যে অবশ হয়ে যাচ্ছে তার শরীর। ঠিক সেই মুহূর্তে বাচ্চাটার বাম পাশে ঠাস করে একটা গুলির শব্দ হলো। বাচ্চাটা ঝটকা মেরে সেদিকে তাকালো। টকটকে লাল চোখের মনি স্থির হলো বাতাস কেটে ছুটে আসা তপ্ত বুলেটের দিকে। একেবারে শেষ মুহূর্তে তার মাথা ঠিক 1 ইঞ্চি খানেক সামনে এসে থমকে গেল বুলেটটা। যেন ভয়ানক কোনো বাধা তাকে সামনে এগুতে দিচ্ছে না, এমনভাবে মাটিতে খসে পড়লো মরণঘাতী জিনিসটা। তবে একেবারে যে কোনো লাভ হয়নি তা বলা যাবে না। বাচ্চাটা তার নজর অন্য পাশে ঘোরাতেই তার নজরের নাকপাশ থেকে খসে পড়লো মেজর ইন্দ্রজিৎ। শক্ত মাটিতে আছড়ে পড়লো সে। কোমরের কাজটা আরেক দফা ব্যথায় নিতে পারল না বেচারা, জ্ঞান হারিয়ে ফেললো সাথে সাথে। বাচ্চাটা অবশ্য তখন আর সে আধমরা মেজরের দিকে খেয়াল নেই। নতুন প্রতিদ্বন্দ্বীর খোঁজে ঝকঝক করছে তার চোখ জোড়া। আধার ফুড়ে যেন বেরিয়ে এলো ক্যাপ্টেন তামান্না হাসিন খান। কান আর কপালের এক পাশ বেয়ে শুরু লাল রক্তের স্রোত নামছে। 2 হাতে একত্র করে রিভলভারটা সে তাক করে রেখেছে বাচ্চাটার দিকে। চেহারায় আশ্চর্য কাঠিন্য। বাচ্চাটা ঘাড় কাত করে তাকালো। তার ঠোঁটের কোণে কি ভয়ঙ্কর এক টুকরো হাসি। শেষ মুহূর্তে এসে তামান্না চোখ জোড়া তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। ঝরঝর করে অশ্রু গড়াতে লাগলো তার অবাধ্য চোখ থেকে। তামান্না ভাঙা গলায় বিড়বিড় করলো, আল্লাহ প্লিজ আমার এত বড় পরীক্ষা নিও না। নিজের হাতে নিজের ছেলেকে গুলি করার মতো শাস্তি আমায় দিও না আল্লাহ, দোহাই লাগে তোমার। তামান্নার হৃদয়ের হাহাকার অবশ্য তার রিভলভার ধরা হাতটাকে এতটুকু প্রভাবিত করতে পারলো বলে মনে হয় না। ট্রিগার টানার থেকে তার নিষ্ঠুর তর্জনী থেকে 1 সেকেন্ডের থেকেও কম দূরত্বে তামান্না জ্ঞান হারিয়েছিল। সামনের সেনা সদস্যদের সবার হাতের রাইফেলগুলো যখন থমকে গেল তখনই তামান্না আঁচ করতে পেরেছিল কিছু একটা গড়বড় হয়েছে। শুধু গড়বড় বললে ভুল হবে, মারাত্মক কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। সে আশঙ্কায় তার সমস্ত অন্তরাত্মা কেঁপে উঠেছিল। তার ঠিক 1 সেকেন্ডের মাথায় যখন তামান্না আবিষ্কার করলো সে তার একটা আঙ্গুল পর্যন্ত নড়াতে পারছে না, তখনই তামান্না বুঝে গেল এই ভয়ঙ্কর অতিমানবিক শক্তির আড়ালে আসলে কে আছে। আশ্চর্য টেলিকাইনেসিস শক্তির মুখোমুখি সে আগেও একবার হয়েছিল। তখনকার সেই অবস্থার সাথে এখনকার অবস্থার খুব বেশি পার্থক্য আছে বলেও মনে হয় না। তামান্নাই একটা মাস ধরে যাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, যার দুশ্চিন্তায় তার রাতের ঘুমের রাজত্ব করেছে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন, তার অতি আদরের অনি। সে অনি এখন এই আলো আধারে জঙ্গলের কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে। তামান্না তখনও এই সত্য মেনে নিতে পারছে না। জন্ম না দিয়েও যে সন্তানকে বুকে আগলে রাখার সুখ সে অনুভব করেছে, তার বুকের মানিক অনেক সাদাত এখন নিজের ব্যাখ্যার অতীত ক্ষমতাকে ব্যবহার করছে কিছু নিম্ন শ্রেণীর অস্ত্র ব্যবসায়ীদের বাঁচানোর জন্য। মাতৃহৃদয়ে ভয়ঙ্কর তোলপাড়ি কাল হয়ে দাঁড়ালো তামান্নার জন্য। মিনিট 2-এর এই ব্ল্যাঙ্ক আউটের শেষ মুহূর্তে গর্জে উঠল স্মাগলারদের অস্ত্রগুলো। চোখের পলকে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে লাগলো সেনা অফিসারগুলো। সামান্যতম প্রতিরোধের সুযোগ পর্যন্ত পেল না তারা। তামান্নাও এই গুলি বর্ষণে মরে যাওয়ারই কথা ছিল, কিন্তু সে মারা গেল না। মেজর ইন্দ্রজিতের নির্দেশ অনুযায়ী সে এমনিতেই সবার পিছনে ছিল। সামনে দাঁড়ানো সেনা অফিসাররা তার বেলায় অনেকটা ঢালের মতো কাজ করলো। একপাক্ষিক গোলাগুলির একেবারে শেষ ধাপে তামান্নার কান ছুঁয়ে গেল বন্দুকের একটা গুলি। কানের এক পাশটা কেটে টপটপ করে রক্ত পড়তে শুরু হলো সাথে সাথে। গুলির ধাক্কায় বা আত্মরক্ষার থাকিতে যাই হোক বা পাশ ছিটকে পড়লো তামান্না। শক্ত গাছের গুলিতে মাথা ঠুকে গেল তার। কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেললো সে। মিনিট 5 পরে জ্ঞান ফিরল তামান্নার। ততক্ষণে স্মাগলাররা সব চলে গেছে। সেনা অফিসারদের নিষ্প্রাণ দেহগুলো এদিক সেদিক পড়ে আছে। ঠোঁট কামড়ে এই ভয়ঙ্কর মৃত্যুগুলোর বাস্তবতা স্বীকার করে নিল তামান্না। বা পাশে ঘুরে তাকাতেই জমে গেল সে। খোলা জায়গাটায় অনি দাঁড়িয়েছে, কিন্তু তার আদুরের অনি আর মানুষের সংজ্ঞায় পড়ে না। এক সময়ের মায়া মায়া চোখগুলো টকটকে লাল, চেহারায় ভয়ানক হিংস্রতা।
তামান্নার একসময়ের ভীষণ ভীতু ছেলেটা এখন কি অবলীলাতেই না মেজর ইন্দ্রজিৎকে শূন্যে তুলে নিয়েছে। মেজর ইন্দ্রজিতের গলা যেভাবে বেঁকে যাচ্ছে তাতে তামান্নার বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না। অনিতাকে ঘাড় মোটকে মেরে ফেলতে চাইছে। তামান্না হাত নিষ্ফল আক্রোশে মাটি খিমচে ধরল। সে চাপা গলায় বলল, মেজর সাদাত, আমি পারবো না। তামান্নার কথার উত্তর হিসেবেই যেন তার হাতে ঠেকলো রিভলভারটা। অবহেলায় মাটিতে পড়ে আছে। তামান্না আবারও ঠোঁট কামড়ে কান্নার দমক আটকালো। তারপর বুক ভরে শ্বাস নিল। হাতের পিস্তলটা শক্ত করে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালো ক্যাপ্টেন তামান্না হাসিন খান। ধীরে ধীরে গতি বাড়তে লাগলো তার। অনির দিকে এগুতে প্রথমবারের মতো রিভলভারের ট্রিগার টানল সে। অনির অসম্ভব ধারালো সহজাত প্রবৃত্তির কারণে সে ঝটকা মেরে ঘুরে তাকালো। চোখের সামান্য ইশারাতে থামিয়ে দিল বুলেটের গতিপথ। তামান্না যে একেবারে সফল হয়নি তা না। তার এই নিষ্ফল নিশানা মেজর ইন্দ্রজিতের থেকে অনির নজর সরিয়ে নিয়েছে। অনির পুরো আক্রোশ এখন স্থির হয়েছে তার একসময়ের অতি কাছের মানার দিকে, যাকে এখন চিনতে পারছে না। নিষ্ঠুর মানুষের ভয়ঙ্কর খেলার পুতুল বনে যাওয়ায় অসহায় বাচ্চাটা। তামান্নার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ভাঙা গলায় বিড়বিড় করলো, আল্লাহ প্লিজ, আমার এত বড় পরীক্ষা নিও না। নিজের হাতে নিজের ছেলেকে গুলি করার মতো শাস্তি আমায় দিও না, দোহাই লাগে তোমার। বলল বটে, কিন্তু ভয়ঙ্কর নিষ্ঠুরতায় তার তর্জনী চেপে বসতে লাগলো রিভলভারের ট্রিগারে। কিন্তু ট্রিগারে টান লাগার আগে কোনো এক ভয়ঙ্কর শক্তির ধাক্কায় ছিটকে গাছের গুঁড়িতে ধাক্কা খেলো তামান্না। বাচ্চাটা তখনও তার চোখের দিকে তাকিয়ে আছে। চাপা হিংস্রতায় হিসিস জাতীয় আওয়াজ বের হচ্ছে তার মুখ থেকে। তামান্না কোনো মতে উঠে বসলো। ধু করে মাটিতে রক্তমাখা থুতু ফেললো। সে প্রচণ্ড আঘাতে ঠোঁট মুখ কেটে একাকার। বাচ্চাটা এগিয়ে আসছে। তার হাতের ইশারায় এক পাশ পড়ে থাকা গাছের গুঁড়িটা শূন্যে উঠে গেল। বাচ্চাটা এগিয়ে এসে তামান্না থেকে অল্প একটু দূরত্বে এসে থামলো। শূন্যে ভাসা গাছের গুঁড়ির দিকে এক ঝলক তাকালো কেবল। তাতে গুঁড়িটা যেন হাওয়ায় দুলতে দুলতে তামান্না সোজাসুজি হলো। শূন্যে ভাসা গাছের গুঁড়িটা থেকে তামান্নার দূরত্ব এখন 6 ফিটেরও কম। তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেললো। অনির পরিকল্পনা ধরতে পারছে সে। গাছের গুঁড়িটা কিছুক্ষণ পরে তীব্র গতিতে নেমে আসবে তামান্নার মাথা বরাবর। ওই এক আঘাতে ঘিলু ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার বেঁচে থাকার সম্ভাবনা তাতে শূন্যেরও নিচে। অনির মুখে ঠান্ডা এক টুকরো হাসি ফুটলো। আবার যেন প্রতিপক্ষের অসহায় অবস্থা তাকে এক ধরনের আনন্দ দিচ্ছে। তামান্না পাশের পুকুর গাছে হেলান দিল। ক্লান্তিতে ভেঙে পড়ছে তার শরীর। চোখ বন্ধ করে ফিসফিস করলো তামান্না, মেজর সাদাত, আমায় মাফ করে দিন, আমি পারলাম না। তামান্নার কথা শেষ হওয়ার আগেই বনের মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালা মারিয়ে কারো ছুটে আসার শব্দ শোনা গেল। এবার বাচ্চাটার নজর সেদিকে ঘুরে যাওয়ার আগে বাঘের মতো পেছন দিকে থেকে বাচ্চাটার উপর ঝাঁপিয়ে পড়ল কেউ। বাচ্চাটা কিছু বোঝার আগে তার গলায় শক্ত হয়ে এঁটে বসলো ভারী কিছুর ফাঁস। তামান্না চোখ মেলল। চোখ মেলার সাথে সাথে এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, এজেন্ট নিয়ন। এজেন্ট নিয়ন কিছুক্ষণ হলো পুলিশের গাড়ি থেকে পালিয়েছে। হাতকড়া কোনো মতে লোহার শিক গলিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছুট। যদিও হাতকড়াটা পুরোপুরিভাবে খুলতে পারেনি সে। এক হাতে এখনো ঝুলছে মরিচা পড়া লোহার জিনিসটা। এই সামান্য জিনিসে বিচলিত হওয়ার মতো সময় এজেন্ট নিয়নের ছিল না। বনের ভেতর ছুটতে ছুটতে আচমকাই বিকট গোলাগুলির শব্দ তাকে অনেকটাই চুম্বকের মতো যেন টেনে এনেছে যুদ্ধক্ষেত্রে। ঘটনাস্থলে পৌঁছে অবশ্য এক সেকেন্ডের জন্য ভিমড়ি খেয়ে গিয়েছিল তার মতো খুনি এজেন্টও। তামান্নার অনি এখানে দেখবে সে আশা তো সে স্বপ্নেও করেনি। তাছাড়া অনির এরকম বুনো জানোয়ারের রূপ সে আগে দেখেনি। যে বাচ্চাটা একসময় যে মমতাময়ী মানার একটু আদরের জন্য ব্যাকুল ছিল, সেই বাচ্চাটাই তামান্নাকে এভাবে মারতে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য তো তার এক জীবনের সম্ভাব্য সকল ভবিষ্যৎবাণীর বাইরে। কিন্তু চমক কাটাতে 2-3 সেকেন্ডের বেশি সময় নিল না এজেন্ট নিয়ন। বিদ্যুৎ খেললো যেন তার পা জোড়ায়। মুহূর্তে সে অনির পেছন দিকে ঘুরে আক্রমণ করলো। এক হাতে আটকানো হাতকড়াটা খুব কাজে এলো তার। হাতকড়াটা অপর হাতে শক্ত করে ধরে ফাঁসের মতো বানিয়ে নিল সে অনির গলায়। সে ফাঁস বসিয়ে প্রাণপণে পেছনের দিকে টানতে লাগলো এজেন্ট নিয়ন। আচমকায় অপ্রত্যাশিত আক্রমণে হতচকিত হয়ে গেল অনি। তাছাড়া সে তার টেলিকাইনেসিস শক্তি ব্যবহার করে নিজের চোখ দিয়ে যেহেতু আক্রমণ এসেছে, পেছন দিকে আততায়ীকে না দেখে তাকে কোনোভাবে পরাস্ত করতে পারছে না সে। প্রবল টানে দম আটকে আসছে তার। তামান্নাকে উঠে দাঁড়াতে দেখে ভোতা স্বরে চেঁচালো এজেন্ট নিয়ন, তামান্না পালিয়ে যান দ্রুত। তামান্না এদিকে এজেন্ট নিয়নের কথা শোনার সময় নেই। সে পাগলের মতো মাটিতে পড়ে থাকা রিভলভারটার খোঁজ করছে। একটু আগে মাটিতে আছড়ে পড়ার সময় রিভলভারটা ছিটকে কোন পাশে পড়েছে কে জানে। আলো অন্ধকারে এরকম ছোট জিনিস খুঁজে পাওয়া কঠিন। এদিকে 1 মিনিটেরও কম সময় স্থায়ী হলো অনির একটু আগের ভ্যাবাচাকা ভাব। চালাক বাচ্চার মতো পেছনে আক্রমণকারীর দিকে সময় নষ্ট না করে সামনে পড়ে থাকা একটা শুকনো কাঠের টুকরোর দিকে তাকালো সে। অসম্ভব শক্তিশালী টেলিকাইনেসিসের প্রভাবে কাঠের টুকরাটা শূন্যে ভাসলো একবার। তারপর তীব্র বেগে ছুটে আসতে লাগলো তাদের দিকে। অনেকে কানের পাশ কাটিয়ে
থ্যাচ করে গিয়ে বিঁধল এজেন্ট নিয়নের হাতে, যে হাত দিয়ে অনির গলায় ফাঁসটা টেনে ধরে আছে সে। গঙিয়ে উঠল এজেন্ট নিয়ন। আচমকায় ব্যথায় ঢিল হয়ে গেল অনির গলায় এঁটে বসা ফাঁসটা। এইটুকুই যথেষ্ট ছিল বাচ্চাটার জন্য। সে অবিশ্বাস্যভাবে দ্রুততায় নিজেকে মুক্ত করে নিল। ঘুরে দাঁড়িয়ে এজেন্ট নিয়নের দিকে তাকালো। ঝিকিয়ে উঠল তার চোখের মণি। তামান্নার মতো এজেন্ট নিয়নও প্রচণ্ড জোরে আছড়ে পড়ল মাটিতে। ব্যথায় ঝনঝন করে উঠল তার শরীর। এজেন্ট নিয়ন উঠে বসার আগে প্রচণ্ড কোনো শক্তি যেন তাকে ঠেসে ধরল মাটির সাথে। এতটাই জোরে ছিল যে সেই চাপে সে মাটি পর্যন্ত ভয়ঙ্কর শক্তি সহ্য করতে পারল না। খসখস শব্দে অনেকখানি ফেটে গেল এজেন্ট নিয়নের আশেপাশের মাটি। এজেন্ট নিয়ন রক্তকুলি করলো। মনে হচ্ছে তার শরীরটা 10তলা বিল্ডিংয়ের নিচে চাপা পড়েছে। একটা আঙ্গুল পর্যন্ত নড়াতে পারছে না সে। এরকম চলতে থাকলে অচিরেই তার বুকের খাঁচা, ফুসফুস, হৃৎপিণ্ড সহ সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনি এগিয়ে গেল এজেন্ট নিয়নের পাশে, হাঁটু মুড়ে বসলো। আশ্চর্য হিমশীতল তার ঠোঁটের হাসিটা। এজেন্ট নিয়ন হাল ছেড়ে চোখ বন্ধ করলো। চাপা গলায় বলল, মেয়েদের সাদাত দেখলে পিটিয়ে তোমার বুত নামিয়ে দিত। অনি, তামান্নার তীক্ষ্ণ চিৎকার যেন বনের ভয়ানক নিস্তব্ধতাকে চিরে ফালাফালা করে দিল। বাচ্চাটার ভ্রু কুঁচকে গেল। তার মনে হচ্ছে এই নাম সে চিনে। এই নাম ধরে আকুলভাবে তাকে আগেও কেউ ডেকেছে, কেউ একজন। বাচ্চাটা বিভ্রান্ত ভঙ্গিতে মাথা ঝাঁকালো কিছুক্ষণ, তারপর যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ালো। ঘুরে তাকাতেই দেখলো তামান্না তার দিকে তাকিয়ে আছে, হাতে রিভলভার। আবারও হিসিয়ে উঠল বাচ্চাটা। কিছুক্ষণ আগের বিভ্রান্ত ভাবটা কেটে গিয়ে চেহারায় আবারও ফিরে এসেছে পুরনো সেই হিংস্রতা। তামান্নার অশ্রুভেজা চেহারাটা আগুনের আলোয় ঝকঝক করছে, কিন্তু চোখেতে সেই পুরনো মমতা। একসময় যেই মমতার স্পর্শে অনেকে টেনে এনেছিল আলোর জগতে। তামান্নার রিভলভার ধরা হাতটা এবার আস্তে আস্তে ঘুরে গেল। নিজের মাথায় নিজেই সেই রিভলভারটা নিশানা করলো সে। শান্ত কিন্তু কঠোর গলায় বলল, তুমি যদি আর একটা মানুষ মারো তাহলে আমি আমার মাথায় শ্যুট করব। তোমার মনে আছে কিনা জানি না, কিন্তু আমি তোমার মা না। আর একটা মানুষ মরলে তুমি তোমার মা নাকে সারা জীবনের জন্য হারাবে। এজেন্ট নিয়ন তখন উঠে বসতে পারেনি। তার মনে হচ্ছে বুকের কাছে এক আধটা পাঁজরের হাড় ভেঙে গেছে। সেই অবস্থাতে সেই চাপা গলায় বলল, ড্যাম, দ্যাট ক্রেজি গান। অনি দীর্ঘ 5 মিনিট তামান্নার অনমনীয় চেহারার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার হাত তুলল তামান্নার দিকে। টেলিকাইনেসিস শক্তি ব্যবহারের লক্ষণ এটা। কিন্তু এবার কেন যেন লাল রং ঝিকিয়ে উঠল না অনির চোখে, বরং বর্ণহীন অশ্রুতে ভরে গেল তার অপূর্ব চোখ জোড়া। অস্ফুট স্বরে ফিসফিস করলো অনিক সাদাত। মানা। তারপর পরে অবশ্য মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো বাচ্চাটার। অজস্র স্বর যেন সমুদ্রের উদ্দাম ঢেউয়ের মতো আছড়ে পড়ছে তার শ্রবণ যন্ত্রে। বাচ্চাটা মাথা চেপে চেঁচিয়ে উঠল। ফোপানোর মতো আওয়াজ বেরোচ্ছে তার মুখ থেকে। বাচ্চাটাকে এভাবে ভেঙে পড়তে দেখে তামান্নার সবকিছু ওলটপালট হয়ে গেছে। স্থানকাল পাত্র ভুলে মেয়েটা তার হাতে রিভলভার ফেলে ছুটে আসছে অনির দিকে। এদিকে শেকলের বাঁধা জন্তুর মতো তড়পাচ্ছে এই নিষ্পাপ বাচ্চাটা। কিন্তু তামান্না বাচ্চাটাকে স্পর্শ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ঝটকা মেরে সোজা হলো সে। চেহারায় ফিরে এসেছে সেই আগের মতো ভাবলেশীন হিংস্র দানবের অবয়ব। তামান্নার দিকে তাকিয়ে চোখ জোড়া আবারও ঝলসে উঠল বাচ্চাটা। তারপর পরই তামান্নার মনে হলো যেন এক অদৃশ্য থাবা তার গলা চেপে ধরেছে। এরকম চললে দম নেওয়া তো দূরের কথা, ঘাটটায় মটকে যাবে কিছুক্ষণ পরে। বাচ্চাটার লাল চোখ জোড়া ধকধক করছে। সেই সাথে এটে বসেছে তামান্নার গলার অদৃশ্য ফাঁস। একটু বাতাসের জন্য আকুপাকু করছে তামান্নার ফুসফুস যন্ত্র। সেই ভয়ঙ্কর অবস্থার মাঝেও সে হাত বাড়িয়ে দিল। তার কম্পিত হাতটা অনেক কষ্টে স্পর্শ করলো অনির মুখটা। মাত্র অল্প কয়েকটা দিন চলে গেছে, অথচ তামান্নার মনে হচ্ছে তার বুকের মানিককে সে কত সহস্র বছর একটু আদর করে দেয়নি। তামান্নার গাঢ় মমতার স্পর্শ পেতেই বাচ্চাটার চোখ জোড়া আবারও ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। কিন্তু আর কিছু বোঝার আগে কান ফাটানো গুলির শব্দ হলো একবার। তারপর সবকিছু শুনশান। শুধু কাঠের টুকরোগুলো আগুনে পুড়ে যাওয়ার কর্কশ শব্দ যেন সেই নিস্তব্ধতার ভয়াবহতা আরও বাড়িয়ে দিচ্ছে। এই অদ্ভুত নির্জনতার সাক্ষীদের মনে এখন কেবল একটাই প্রশ্ন, এবার কার জীবন কেড়ে নিল এই ধাতব টুকরোটি? তামান্না তার এক জীবনে অসংখ্য রক্ত দেখেছে, অসংখ্য মানুষকে গুলি খেতে দেখেছে, কিন্তু এই প্রথম নিজের গুলিবিদ্ধ না হয়েও মরণ যন্ত্রণা অনুভব করছে সে। কারণটা খুব সহজ, গুলিটা যে তার অনির গায়ে লেগেছে। সেই অনির গায়ে যে অনি তার গান না শুনলে রাতে ঘুমাতে পারতো না। একটুখানি ব্যথা পেলেও মানা করে অস্থির করে ফেলতো। সেই অনি তার কাঁধে গুলির আঘাত নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। এই কষ্টটা যেন তামান্নার সমস্ত যন্ত্রণাকে ছাপিয়ে গেছে। টুকরো টুকরো হয়ে যাচ্ছে তার বুকের ভেতরটা। বাচ্চাটাও স্তব্ধ চোখে তাকিয়ে আছে তার কাঁধের দিকে। বুলেট বিদ্ধ অংশটা থেকে কলকল করে রক্ত পড়ছে। প্রচণ্ড যন্ত্রণায় গুঙিয়ে উঠল বাচ্চাটা। দুর্বল হয়ে গেল তার টেলিকাইনেসিস শক্তি। তামান্নার গলায় চেপে বসা অদৃশ্য থাবাও ধীরে ধীরে নাই হয়ে গেল। ধপ করে মাটিতে পড়ে গেল তার আহত শরীর। মাটিতে পড়ে চোখ তুলে তাকালো তামান্না। এজেন্ট নিয়ন গুলি করেছে। বাচ্চাটার নজর তার থেকে সরে তামান্নার দিকে যেতেই সে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে তুলে নিয়েছে মেজর ইন্দ্রজিতের কোমরের হোলস্টারে বাঁধা পিস্তলটা। মেজর ইন্দ্রজিতের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। অতিরিক্ত রক্তপাতে সে জ্ঞান হারিয়েছিল অনেক আগে। পিস্তল পাওয়া মাত্রই গুলিটা চালিয়েছে এজেন্ট নিয়ন।
অভেদ্য নিশানায় তা অচল করে দিয়েছে বাচ্চাটার একটা কাঁধ। বাচ্চাটা তখনও আহত কাঁধ চেপে ফোপাচ্ছে। এজেন্ট নিয়নের হাতের পিস্তল এখন 5টা অব্যবহৃত বুলেট আছে। চাইলেই বাচ্চাটাকে এখন এক গুলিতে জমের দুয়ারে পৌঁছে দিতে পারে, কিন্তু কেন যেন পিস্তলটা তুলতে গিয়েও থেমে গেল এজেন্ট নিয়ন। দীর্ঘদিনের পাথরের মতো শক্ত হৃদয়টাতে হাতুড়ির মতো আঘাত আনলো একটা অদ্ভুত সত্য। এই বাচ্চাটার নাম অনিক সাদাত, মেজর সাদাতের ছেলে সে। আর মেজর সাদাতের ছেলেকে এজেন্ট নিয়ন তার সমস্ত জীবনের নিষ্ঠুরতা এক করে হলেও খুন করতে পারবে না। এজেন্ট নিয়ন খুব ভালো করে বুঝতে পারছে সে তার এই বোকামি ঠাসা আইডিওলজির বাইরে যেতে পারবে না। বুঝতে পারছে বলেই ভারী পিস্তলটা আর হাতে রাখার দরকার খুঁজে পেল না সে। ধীরে ধীরে হাতের মুঠো থেকে পিস্তলটা খসে পড়লো এজেন্ট নিয়নের। গাছের গুড়িতে ঠ্যাস দিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেললো। একসময় ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস। বাচ্চাটা ততক্ষণে সামলে নিয়েছে। এক হাতে আহত কাতটা চেপে ঘুরে দাঁড়িয়ে তাকালো সে এজেন্ট নিয়নের দিকে। চোখে আহত হায়নার হিংস্রতা। তামান্না উঠে দাঁড়াতে চাইলো, মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করেও লাভ হলো না। হাত জোড়া তার অবিশ্বাস্য রকমের শক্তিশালী মনের জোরের সাথে তাল মেলাতে পারছে না। তামান্না কথা পর্যন্ত বলতে পারছে না। খকখক করে কাশছে সে। একটু আগে গলায় এঁটে বসা অদৃশ্য ফাঁসের মধ্যে দিয়ে যাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া আর কি। বাচ্চাটা সেদিকে খেয়াল করলো না। সে এখন বলতে গেলে অর্ধচেতন দানবের মতো পা ঘষে ঘষে এগিয়ে যাচ্ছে তার শিকারের দিকে। এজেন্ট নিয়ন শান্ত চোখে বাচ্চাটার দিকে তাকালো, ঠান্ডা গলায় বলল, মেজর সাদাতের ছেলে তুমি, অনেক সাদাত। এইসব তৃতীয় শ্রেণীর শয়তানি তোমাকে মানে না। বাচ্চাটা তার বাঁ হাত তুললো, এজেন্ট নিয়নের গলা বরাবর নিশানা করলো। চেহারায় তীব্র আক্রোশ দেখে বোঝা যাচ্ছে এবার আসে শিকার নিয়ে ইঁদুর বিড়াল খেলবে না, এক ঝটকায় মোটকে দেবে এজেন্ট নিয়নের ঘাড়। ঠিক সেই মুহূর্তে ভাগ্যের চাকা নিয়নের দিকে ঘুরে গেল। আশেপাশের অনেকটা জায়গা আলোকিত করে এগিয়ে আসতে দেখা গেল সেনাবাহিনীর একটা হেলিকপ্টারকে। তীব্র বাতাসের সাথে ঘটর ঘটর শব্দে কানে তালা লাগার দশা। মেজর ইন্দ্রজিতের সাহায্যের জন্য নিকটস্থ সেনা ক্যাম্পের ওয়াকিটকিতে যে যোগাযোগ করেছিল সেই সূত্র ধরে সাহায্য এসে হাজির হয়েছে। বাচ্চাটা সেদিকে তাকিয়ে 1 সেকেন্ডের জন্য কিছু একটা ভাবলো, তারপর তামান্নার দিকে চোখ ফেরালো সে। নড়ে উঠলো তার ঠোঁট জোড়া। কিছু বলতে গিয়েও পড়লো না যেন। অন্য পাশ ঘুরে ছুটতে লাগলো বাচ্চাটা। তামান্না চিৎকার হাহাকারের মতো শোনালো। অনি প্লিজ। বাচ্চাটা থামলো না। ঘন জঙ্গলের আধারে হারিয়ে গেল তার ছোট্ট শরীরটা। তামান্নাও সেদিকে লক্ষ্য করে ছুট লাগাবে তার আগে এজেন্ট নিয়ন শক্ত করে ধরে ফেললো তামান্নাকে। তামান্না পাগলের মতো ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে চাইলো, কিন্তু এজেন্ট নিয়নের বজ্রমুষ্টি তাকে সেই সুযোগ দিল না। শক্ত হাতে ধরে রাখলো তামান্নাকে। তামান্না কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ দোহাই লাগে, আমায় যেতে দিন। আমার ছেলেটাকে ওরা আবার শয়তান বানিয়ে ছাড়বে। এজেন্ট নিয়নের চোখ জোড়া অদৃশ্য যন্ত্রণায় পুড়ে যাচ্ছে যেন, কিন্তু এর মধ্যে সে অনমনীয় কণ্ঠে বলল, অনেক ফিজু না মানে নিশ্চিত মরদ তামান্না। এই তথ্য আপনিও জানেন। আমি আপনাকে এভাবে মরতে দেব না। এদিকে খোলা জায়গাটায় ল্যান্ডিংয়ের জন্য নামার প্রস্তুতি নিচ্ছে আর্মি হেলিকপ্টারটা। তীব্র হাওয়ায় ধুলো উঠছে চারিদিকে। এমনিতেই শীতের রাত, তার উপরে উদ্দাম বাতাস ঠান্ডায় যে কারো হাড় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বাইরে। কিন্তু সেই শীতলতা তামান্নার বুকের ভিতর জ্বলতে থাকা তপ্ত আগুনটাকে এতটুকু শান্ত করতে পারল না। কাকতালীয়ভাবে ঠিক সেই সময় নিউ ইয়র্কের সেন্ট জোসেফ হাসপাতালের আশেপাশেও তীব্র বাতাস বইছে। শাওলি মেজর সাদাতের পাশে চেয়ারে চোখ বন্ধ করে বসেছিল। বাতাসের ঝটকা তার মুখে লাগতে সে উঠে বসলো। উঠে দাঁড়িয়ে খোলা জানালাটা বন্ধ করার জন্য এগিয়ে গেল সে। আকাশের এক কোণে কালো মেঘ জমাট বেঁধেছে। কে জানে কখন কোন পাগলা ঝড় হাজির হবে। শাওলি জানলাটা বন্ধ করে এসে আবারও চেয়ারটায় বসলো, কিন্তু বসে হঠাৎ কেমন যেন অস্বস্তি লাগা শুরু করলো তার। মনে হচ্ছে এই রুমের মধ্যে অনেক বড় কিছু একটা পরিবর্তন হয়ে গেছে। শাওলি এগিয়ে এসে বেডসাইডের বাতির সুইচটা টিপলো। নিশ্চয়ই জানালা বন্ধ করার পরের অন্ধকার অবস্থার জন্য এমনটা লাগছে তার। বাতিটা জ্বালিয়ে সরে দাঁড়াতে এমন সময় তার হাতটাকে আঁকড়ে ধরলো। কেঁপে উঠলো শাওলি। অসম্ভব কোনো এক কিছুর একটা আশায় তার সমস্ত অবচেতন মনটা পেন্ডুলামের মতো দুলছে। শাওলি তার হাতের দিকে তাকালো। মেজর সাদাতের দুর্বল হাতের মুঠি তার কেন আঙ্গুলটা শক্ত করে আঁকড়ে ধরে আছে। শাওলি মুখ তুললো। ধীরে ধীরে নজর ফেরালো পেশেন্ট বেডে পড়ে থাকা মেজর সাদাতের মুখের দিকে। তার ছোট ভাইয়ের বন্ধ চোখের পাতা দুবার কাঁপন ধরলো। তারপর আস্তে আস্তে চোখ মেলল মেজর সাদাত। তীব্র শব্দে অ্যালার্ম বেজে উঠল। মিনিট 5 মাথায় নার্স ডাক্তারের ছোটাছুটিতে মুখরিত হয়ে উঠল ছোট্ট কেবিনটা। মিরাকল ঘটে গেছে। যে মানুষটা কখনোই ফেরার কথা ছিল না সে তার সমাপ্তিকে তুচ্ছ জ্ঞান করে ফিরে এসেছে আলো আধারের অদ্ভুত এই উপাখ্যানে। অথচ শাওলির কিছুতেই কিছু মনে হচ্ছে না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের এত চিৎকার চেঁচামেচি কোনো কিছুই তাকে বিন্দুমাত্র প্রভাবিত করতে পারছে না। তার কানে শুধু একটা সত্য এই ভাঙা রেডিওর মতো বেজে যাচ্ছে, শাওলির ছোট ভাই ফিরে এসেছে। শাওলিকে এক নার্স বলতে গেলে জোর করে রুম থেকে বের করে দিল। শাওলি বাইরের করিডোরের বেঞ্চে চুপচাপ বসে আছে। তার বোধহয় এখন তার বাবাকে ফোন করা উচিত। শুধু শাহিন সাদাতকে না, দুনিয়ার সবাইকে জানানো উচিত স্রষ্টা তার অসম্ভব অনুরোধটাকে হেলায় ফেলে দেয়নি, বরং পরম মমতায় শাওলির কাছে ফিরিয়ে দিয়েছে তার সাইদকে। কিন্তু শাওলি কিছুই করতে পারল না। সে মুখ ঢেকে আকুল হয়ে কাঁদতে লাগলো। সে ঠিক করেছে এইবার সে
অনেকক্ষণ বাচ্চাদের মতো চেঁচিয়ে কাঁদবে। সুখের কান্না অনেকক্ষণ স্থায়ী হলেও দোষের কিছু নেই। শাওলি অবশ্য তার কান্না পুরো করতে পারল না। তার আগেই ডক্টর হ্যান্স তার সামনে এসে দাঁড়ালো। তার বোধহয় সেদিনের মতো করে এবারও শাওলির দিকে রুমাল বাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ভুলে রুমালটা নিজের অফিসে রেখে এসেছে সে। কি করবে বুঝতে না পেরে বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেচারা। তবে শাওলি তাকে বেশিক্ষণ অপেক্ষায় রাখলো না। নিজেই মুখ তুলে তাকালো, চোখ মুছতে মুছতে একটু হাসলো সে, লজ্জার হাসি খুশি মাখা মুখ। শাওলি থেমে থেমে বলল, সরি, আসলে আমি খুবই আবেগী মেয়ে। শাওলি তার কথা শেষ করার আগে ডক্টর হ্যান্স নরম গলায় বলল, কনগ্রাচুলেশনস ম্যাম, আপনার ভাই ফিরে এসেছে। এই হাসপাতালের 100 বছরের ইতিহাসে এমন মিরাকেল হয়নি। শাওলির চোখে আশার আলো জ্বলে উঠল। ঠিক আছে তো সাইদ? আমরা তার চোখের দৃষ্টি, শ্রবণ ক্ষমতা, সেন্সরিটি নার্ভ, এমনি মানসিক অবস্থা সব কিছু চেক করেছি। আপনার ভাই একেবারে ঠিকঠাক আছে। কোনো দিক দিয়েই তার স্বাস্থ্যের বিন্দুমাত্র বিচ্যুতি ঘটেনি। নিচু গলায় বলল ডক্টর হ্যান্স। আমি একবার দেখা করতে পারি? শাওলির কণ্ঠ ধরে এলো। দীর্ঘ 8 বছর সে তার ভাইয়ের সাথে একটা কথা বলার সুযোগও পায়নি। অবশ্যই, এমনিতেও আমাদের কাজ প্রায় শেষ। শাওলি মাথা ঝাঁকিয়ে রুমের দিকে পা বাড়াতে যাচ্ছে, ঠিক সেই সময় ডক্টর হ্যান্সের নরম কণ্ঠ তাকে থমকে দিল। শাওলি, শুনুন। শাওলি শঙ্কিত চোখে তাকালো। ডক্টর হ্যান্সের কণ্ঠে এমন কিছু ছিল যাতে তার বুকটা ছ্যাদ করে উঠল অজানা আশঙ্কায়। ডক্টর হ্যান্স দেয়ালে ঠেস দিয়ে তার আঙ্গুলের নখের দিকে তাকালো, যেন পরের বাক্যটা গুছিয়ে নিতে সময় লাগছে তার। থেমে থেমে বলল ডক্টর হ্যান্স, আপনার ভাই কোমা থেকে ফেরত এসেছে শাওলি। এমনিতে ফিরে আসেনি। তাকে ফেরত আসার জন্য মোটামুটিভাবে লড়াই করতে হয়েছে। বলতে পারেন তাকে নিজের নিশ্চিত মৃত্যুর সাথে লড়তে হয়েছে। আর এই টাইপের লড়াইয়ে জিত হলে অনেক কিছু হারাতে হয় শাওলি। এখন আপনি যদি অনেক বেশি আশা নিয়ে যান তাহলে। ডক্টর হ্যান্স, আমার কিছু প্রয়োজন নেই। আমার কোনো আশাও নেই, প্রত্যাশাও নেই। আমার এই 1টা মাস আমি দিন রাত খোদার কাছে খালি এইটুকুই বলেছি, আমার ভাই যাতে ফিরে আসে, এইটুকুই। সাইদ ফিরে আসার সাথে সাথেই আমার সমস্ত প্রত্যাশা শেষ। শাওলি শান্ত গলায় বলল। মিনিট 20 পর শাওলি মেজর সাদাতের কেবিনে ধীর পায়ে ঢুকলো। মেজর সাদাত তার বিছানায় আধাশ হয়ে বসে আছে। একজন নার্স তার স্যালাইনের ব্যাগ পাল্টে দিচ্ছে। শাওলি পেশেন্ট বেডের দিকে এগিয়ে এলো। চেয়ারটা টেনে মেজর সাদাতের মুখোমুখি বসলো সে। কিছু বলল না, কেবল তাকিয়ে রইল তার ছোট ভাইয়ের দিকে। মেজর সাদাত কৌতূহলী চোখে তাকালো, থেমে থেমে বলল, আপনি কে? আপনি কি আমাকে চেনেন? শাওলির চোখ জোড়া পানিতে ভরে গেল। সে তার চোখ মুছে হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো কেবল। মেজর সাদাত আপন মনে বিড়বিড় করলো, সবাই আমাকে চেনে, অথচ আমি কাউকে চিনতে পারছি না। কেন? কি হয়েছে এই কদিন? মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই পর্বটা একেবারে নিষ্কণ্টক হয়নি মেজর সাদাতের জন্য। ফিরে আসার দাম হিসেবে নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে হয়েছে তাকে। মেজর সাদাত হয়ে কাটিয়ে আসা জীবনের সমস্ত স্মৃতি মুছে গেছে তার মাথা থেকে। তামান্না, এজেন্ট নিয়ন, অনিক সাদাত বা শাওলি, একসময় মেজর সাদাতের জীবনের অপরিহার্য মানুষগুলো এই সাদাতের কাছে এখন ভয়ঙ্কর রকমের অজানা এবং অচেনা। সেদিক বিবেচনায় আলো আধারের এই উপাখ্যানে মেজর সাদাত আসলে অনেক আগেই মারা গিয়েছে। এখন যে মানুষটা ফিরে এসেছে সে আসলে আয়নার ওপাশে মেজর সাদাতের এক প্রতিবিম্বের থেকে বেশি কিছু না। প্রকৃতি মানুষের জন্য ধাঁধা তৈরি করতে পছন্দ করে। সে মেজর সাদাতের স্মৃতি মুছে ফেলে সে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। একই সাথে সে আবেগ অনুভূতি বিবর্জিত একজন মেজর সাদাতের সমাপ্তি টেনে এনেছে। সেই সাথে এগিয়ে এনেছে মুদ্রার অন্য পিঠের এক সাইদ সাদাতের আবির্ভাব।